প্রিয় দর্শক, আজ শুক্রবার 22 আগস্ট 2025। স্বাগতম সারা বাংলা .net-এর সাপ্তাহিক আয়োজন নিউজ ইন 4 মিনিটসে। সাথে আছি আমি সঞ্জিদা জুথি। চলুন জেনে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। জাতীয় খবর, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশটির অনুমোদন দেওয়া হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ সংশোধনী অনুযায়ী নতুন দুটি বিভাগের মধ্যে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রধানের পদে এনবিআর এর বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে রাজস্ব নীতি বিভাগ এই সরকার চাইলেই এনবিআর অথবা যোগ্যতা সম্পন্ন অন্য কোনো বিভাগ থেকে নিয়োগ দিতে পারবেন। গেল সপ্তাহে এই খবরটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। দীর্ঘ 6 বছর পর ডাকসুর নির্বাচন। দীর্ঘ 6 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নিচ্ছে মোট 9টি প্যানেল। এর মধ্যে রয়েছে বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল। গেল সপ্তাহে দেশের সব গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গেই এই খবরটি ছাপা হয়েছে। সাগর রুনি দম্পতির প্লটের দলিল হস্তান্তর। নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাচলে 3 কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল সপ্তাহে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক দম্পতি এই প্লট 2004 সালে আবেদন করে 2005 সালে বরাদ্দ পান। 2009 সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরেও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরোয়ারের পরিবারকে এই প্লটটি বুঝিয়ে দেননি। উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সরোয়ারের মা সালেহা মনির ও মাহির সরোয়ার মেঘ। প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন, যা ছিল গণমাধ্যমের শিরোনামে। বুড়িগঙ্গা দখলমুক্ত অভিযান। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীরে অবৈধ দখল করে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বুধবার বাড়িটি উচ্ছেদের পর প্রতিটি গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। খেলার খবর, এশিয়া কাপ হকিতে বাংলাদেশ। নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। শোনা যাচ্ছিল পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হতে পারে। শেষ পর্যন্ত সত্যি হলো সেই গুঞ্জন। ভারতের মাটিতে হতে যাওয়া আগামী এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশ। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। এই ড্রয়ে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। এই আসরে উদ্বোধনী দিনে গত আসরের রানার্স আপ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 30 আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। 1 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভারতের বিহারে আগামী 29 আগস্ট শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। আন্তর্জাতিক খবর, রাশিয়া ইউক্রেন সেনাদের মরদেহ বিনিময়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের রক্তক্ষয়ী মাটির মাঝেই ঘটল মরদেহ বিনিময়ের নজিরবিহীন ঘটনা। মঙ্গলবার রাশিয়া ফেরত দিয়েছে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ। বিনিময়ে ইউক্রেন দিয়েছে 19 জন রুশ সেনার মরদেহ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কিন টেলিগ্রাম বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। গেল 3 মাস ধরে তুরস্কের ইস্তাম্বুলে চলছে শান্তি সংলাপ। এই বিনিময় সেই আলোচনারই অংশ যা পরে ইস্তাম্বুল চুক্তি নামে পরিচিত হতে পারে। এ খবর বাংলাদেশের সব গণমাধ্যমেই স্থান পেয়েছে। এদিকে পুতিন জেলেনস্কি বৈঠকে তেমন আগ্রহী নয় রাশিয়া। আন্তর্জাতিক এই খবরটিও দেশের সব গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে। গত 15 আগস্ট আলাস্কায় বৈঠক করেন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন জেলেনস্কি সহ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান সহ ইউরোপের 7টি দেশ ও জোটের নেতারা। এরপরেই পুতিন ও জেলেনস্কির বৈঠকের আলোচনার গতি পায়। ট্রাম্প স্বীকার করেছেন এই যে সংঘাতের একটি সমাধান টানা বেশ কঠিন কাজ। পাশাপাশি তিনি ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন সম্ভবত এই সংঘাত বন্ধ করতে চান না। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প বলেন পুতিন সম্ভবত ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে চান না। ট্রাম্পের এই কথা সব গণমাধ্যমেই উঠে এসেছে।
গাজায় ভয়াবহ মানবিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা উপেক্ষা করে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় 2 বছর ধরে চলা এই হামলায় 19,000 শিশু নিহত হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW গত মঙ্গলবার জানিয়েছে, শিশুদের জন্য গাজার কোনো স্থান এখন আর নিরাপদ নয়। ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে চিকিৎসা সামগ্রী প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। সেখানে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর গুরুত্বের সাথেই দেশের সব গণমাধ্যমেই উঠে এসেছে। এই ছিল গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন কিছু খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন সারা বাংলা .net-এর। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি, সঞ্জিদা জুথি।